নমস্কার। আজকে আমরা আবার শুরু করছি ঘোষণার পরবর্তী অংশ, চতুর্থ পর্ব। এইখানে আমরা শিখব আরেকটি রান্না রেসিপি, যেটি বেসিক্যালি মাংসের হলেও একেবারে রুগীদের খাবার। আমরা এই রেসিপির নাম হচ্ছে আপনার মাংসের জল ফ্রাই। যে কোনো মাংসেরই জল ফ্রাই হতে পারে, সেটা শুয়োর হতে পারে, পাঁঠা হতে পারে, তারপরে আপনার খাসি হতে পারে, কিংবা গরুও হতে পারে, চিকেনও হতে পারে, মুরগিও হতে পারে। সব কিছু রান্নারই যে কোনো ধরনের মাংসেরই হচ্ছে এটা ফ্রাই, আপনার জল ফ্রাই, অর্থাৎ কেবলমাত্র জল, আর তাছাড়া আর কোনো মশলা নেই, কোনো তেল, নুন তো থাকবেই স্বাদের জন্য, কোনো তেল, তারপরে কোনো লঙ্কা, কিচ্ছু নেই, কেবল জল আর গরম মশলা। এবার জলে কি আদৌ ভাজা যায়? হ্যাঁ, যায়। তেল ছাড়াই জলে ভাজা যায়। তার কারণ একটা জিনিস মনে রাখবেন, ডাক্তাররা সবাই বলেন, সবাই জানেন হয়তো, যে তেলের যত বেশি বয়লিং পয়েন্ট এবং যে তেল যত বেশি নরম অর্থাৎ তরল, সেই তেল তত ভালো। যেমন সর্ষের তেল, গভীর শীতেও কিন্তু সর্ষের তেল জমে না, নারকেল তেল কিন্তু জমে যায়। কলকাতার শীতেই নারকেল তেল জমে যায়, মানে 16 ডিগ্রির নিচে নামলেই হয়ে যায়, জমে গেল তেল। সুতরাং নারকেল তেল কিন্তু ডাক্তাররা বলেন, পরিষ্কার বলে দেন যে খারাপ জিনিস, খারাপ তেল। কিন্তু সর্ষের তেলকে কখনো তারা খারাপ বলেন না। তারপরে ধরুন রাইস ব্র্যান অয়েল, অর্থাৎ আপনার আপনার কী বলে ওটাকে, মানে চালের ভুসির তেল, সেও ভালো, সেও দেখবেন জমে না। তারপরে আপনার রাইস ব্র্যান অয়েল আর সর্ষের তেল, এই দুটোকেই প্রধানত বলা হয় খুবই উপকারী তেল। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা তেলেরই এটি করে বয়লিং পয়েন্ট আছে, অর্থাৎ সবচেয়ে বেশি তাপমাত্রা কতখানি নিতে পারে সেই তেল। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে তেল ভেঙে যেতে শুরু করে, এবং তেলের মধ্যে যে খাদ্যগুণ সেইগুলোও কিন্তু ভাঙতে শুরু করে, ভেঙে তারা হয়ে যায় আপনার মানে শরীরের পক্ষে ক্ষতিকারক কিছু রাসায়নিক ক্ষতিকারক কিছু রাসায়নিক হয়ে ভেঙে যায় তেল। তাতে তেলের মানে সময় আপনার খাদ্যগুণটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। যে কারণে বারে বারে ডাক্তাররা বলেন যে একই তেলে একবারের বেশি ভাজবেন না। কেন ভাজবেন না? তার কারণ ততক্ষণে তার বয়লিং পয়েন্ট, অর্থাৎ তার টেম্পারেচারের তীব্রতা সে অর্জন করে ফেলেছে এবং ভাঙতে শুরু করেছে। অর্থাৎ তারপরে কিছু ভাজা হলে সেই তেল আর কিন্তু স্বাস্থ্যের পক্ষে আপনার স্বাস্থ্যকর আর থাকবে না, হানিকারক হয়ে যাবে। এবার এখানে কিন্তু ব্যবহার হবে জলের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি। 100 ডিগ্রির উপরে উঠেও কিন্তু জল কেবলমাত্র অক্সিজেন আর হাইড্রোজেনে ভাঙে, আর কিছুতে ভাঙে না। সেগুলো কি হয়? গ্যাস হয়ে হাওয়ায় মিশে যায়, উপরে উঠে যায়। তাহলে তেলের জায়গায় যদি জল ব্যবহার করেন, তাহলে তার খাদ্যগুণটা কতখানি ভেবে দেখুন। হ্যাঁ, এবং জল সহজে জমে না। জল যদি 0 ডিগ্রির নিচে না নামে আপনার তাপমাত্রা, তাহলে জমবে না, কিছুতেই জমবে না। আপনি ফ্রিজে জল রেখে দিন, সেটা কিন্তু জলই থাকে। একমাত্র ডিপ ফ্রিজে জল বরফ হয়ে যেতে পারে, সেটাও কিন্তু অনেকক্ষণ রাখার পর। অর্থাৎ
জল কিছুতেই নিজেকে ভাঙে না, যে কারণে এখানে কেবলমাত্র জলের ব্যবহার, এবং রান্নাটি অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, এবং একেবারেই যেহেতু মশলাহীন সেহেতু সম্পূর্ণভাবেই স্বাস্থ্যকর। কোনো ধরনের কোনো খারাপ জিনিস, খারাপ দ্রব্য এই প্রণালীতে ব্যবহার হয় না। এবং এই প্রণালীটি যদিও মাংস যেহেতু সেদ্ধ হবে, সব মাংস, তারপরে আপনার গন্ধটা তৈরি হবে, মাংসের গন্ধে মাংসটা তৈরি হবে, কিন্তু ওই জল আর মাংসের নিজস্ব যে চর্বি, সেই চর্বি, সুতরাং সামান্য চর্বি ব্যবহার করতে পারেন। সেই চর্বি একবারে গলে পাক হয়ে যাবে, মাংসটাও অনেকটাই গলে যাবে। এবার এইটা বহু শতাব্দী আগের একটি রান্না প্রণালী। হ্যাঁ, এই প্রণালীটি কিন্তু বাংলার নয় বলেই আমি যতদূর জেনেছি পড়াশোনা করে। এই প্রণালীটি আমি প্রথম জেনেছিলাম আমার বন্ধু এবং সহকর্মী শুভজিৎ ভট্টাচার্যের কাছে। তাঁর একটি নিজস্ব ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস। ওরা বাড়ি বাড়িতে বিশেষ বিশেষ ওদের একটা পপ আপ রেস্টুরেন্টও আছে, এবং সেই পপ আপ রেস্টুরেন্ট সময়ে সময় মানে বিশেষ কোনো দিনে, যেমন ক্রিসমাস, যেমন গুড ফ্রাইডে, যেমন বসন্তের শুরু, যেমন শীতের শুরু, এরকম সব, পয়লা বৈশাখ, এরকম সব সময় ওরা একটি করে রেসিপি দেন, ফিক্সড রেসিপি। হ্যাঁ, মানে একটা মেনু কার্ড দিয়ে দেন, বা ওরা দেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এবং এক্স হ্যান্ডেলে। আপনারা সেখানে অর্ডার করতে পারেন, সেখানে যোগাযোগের নম্বর এবং কত দাম সেটা দেওয়া আছে, ওরা বাড়ি বাড়ি পৌঁছে দেন। সেই শুভজিতের কাছ থেকে প্রথম আমার শেখা। শুভজিৎ আমাকে যেটুকু বলেছিল, এটি মূলত পাকিস্তানের রান্না, এখন পাকিস্তান হয়ে গেছে, একসময় ভারতই ছিল, মানে উত্তরের রান্না, উত্তর ভারতীয় রান্না একটি, এবং এটি বিহারের কিছু কিছু জায়গায় হয়, পাওয়া যায় করতে, কিন্তু অত্যন্ত পুরনো একটি প্রণালী, রন্ধন প্রণালী, এবং এটির বিশেষ ব্যবহার ভারতবর্ষের কোনো জায়গাতেই, কোনো রাজ্যেই খুব বেশি নেই। আমরা হালের মধ্যে জানতে পারি মা শারদা শ্রীরামকৃষ্ণকে এই জল ফ্রাই করে দিতেন, মাংসের জল ফ্রাই করে দিতেন। এবার শ্রীরামকৃষ্ণের সমস্যা ছিল, ওর তো আপনার কি বলে, ক্যান্সার ছিল, ক্যান্সার হয়েছিল। এবার ক্যান্সারটা কী করে হয়েছিল, কী থেকে হয়েছিল হচ্ছে আলসার থেকে। উনি তো নানা রকমের, উনি আধ্যাত্মিক মানুষ শ্রীরামকৃষ্ণ, এবার আধ্যাত্মিক মানুষ আধ্যাত্মিক সংযমের মধ্যে থাকতেন, খাওয়া দাওয়ার সংযমের মধ্যে থাকতেন, কোনো কোনো সময় উপোস করতেন। এবার সেই উপোস থেকেই কিন্তু এই আলসারটি তৈরি হয়, আলসারটি হয় পেটে। হ্যাঁ, এবং সেই উপোস থেকেই যেহেতু আলসার তৈরি হয়, তার যেটা হয় সেটা হচ্ছে যখন খিদে পায় তখন আপনা থেকেই, তার খিদে পাওয়ার কিছুক্ষণ পর থেকেই লিভার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ হতে শুরু করে। আপনার কি মানুষের দেহটাই সেইভাবে তৈরি। এবার সেটি পরেও মানে লিভার থেকে চুইয়ে চলে আসে হচ্ছে পেটে, অর্থাৎ আপনার অন্ত্রের সব থেকে যে জায়গায় খাবারটা জমে, যে খাবার আপনি খাচ্ছেন, সেই জায়গায় ওই 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 অ্যাসিডটি লিভার জমা করে। অ্যাসিডটি কী করে, সেই খাবারকে হজম করে, গলিয়ে দেয়, গলিয়ে দিয়ে হজম করে। এই হচ্ছে পরিষ্কার ব্যাপার। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনি কোথাও ফেলেন, দেখবেন এটি হয় সেই জায়গাটা পুড়ে যাবে, নয় সেই জায়গাটি দাগ হয়ে যাবে। এবার আলসার হয় যখন খালি পেটের মধ্যেই হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ছে, তখন কি হয়, পেটের যে ভিতরের অংশটা, ভিতরের যে আস্তরণটা,
সেই আস্তরণটির মধ্যে আস্তে আস্তে পুড়তে থাকে। এই আস্তরণটি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এবার বারে বারে পড়ছে, এবার আরও বেশি করে পুড়ছে, পুড়তে 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 যেটা হয় ঘা হয়ে যায়, ওইটাই হচ্ছে আলসার। হ্যাঁ, তো রামকৃষ্ণদেবের আলসার ছিল, তার হজমের সমস্যা ছিল, তিনি বেশি ভারী খাবার হজম করতে পারতেন না। সেই কারণে একটা সময় সারদা দেবী এই পন্থা অবলম্বন করে জল ফ্রাই নামক যে প্রণালীটি আজকে আমরা শিখব, সেই সেই প্রণালীটি সেই ব্যবহার করে উনি রামকৃষ্ণদেবের খাবার মাংস তৈরি করে দিতেন। এবার জিনিসটা হলো যে রামকৃষ্ণদেব কিন্তু যেমন বিবেকানন্দ সেরকমই রামকৃষ্ণ অত্যন্ত খেতে ভালোবাসতেন, ভয়ঙ্করভাবে খেতে, খাদ্যরসিক ছিলেন যাকে বলে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে খাদ্যরসিক কিন্তু খেতে পাচ্ছেন না, বেশি ভারী খাবার খেতে পাচ্ছেন না। উনি ফুলকপি খেতে খুব ভালোবাসতেন, যে কারণে ওকে নিয়ে, ওর জীবন নিয়ে, এবং ওর জীবন কেবলমাত্র জীবন না, ওর জীবন এবং মৃত্যু নিয়ে একটি ইংরেজি বই আছে, ফিকশনাল বই, মানে গল্পের বই, উপন্যাস একটি, এটির নামই হচ্ছে দি কলিফ্লাওয়ার, মানে ফুলকপি। এই রামকৃষ্ণের ডাক্তার মহেন্দ্রলাল সরকার ওকে শেষের দিকে ফুলকপি খেতে বারণ করেছিল, কিন্তু উনি ফুলকপি খেতে এত ভালোবাসতেন যে উনি সারাক্ষণই একটা মৌকা খুঁজতেন যে কী করে ফুলকপি খাওয়া যায়। ধরুন উনি মাছের ঝোল খাচ্ছেন, মাছের ঝোলে আলু দেওয়া হচ্ছে, তার সঙ্গে শীতকালে ফুলকপিও দেওয়া হচ্ছে। হ্যাঁ, বলো ওই দুটো ফুলকপি পড়ে গেছে ডাক্তার, ছেড়ে দাও, হ্যাঁ, ওতে আর কি এমন হবে। কিন্তু মহেন্দ্রলাল বাবু বিশেষ করে বারণ করেছিলেন যে রামকৃষ্ণকে ফুলকপি যেন না খাওয়া হয়, তাতে পেটে গ্যাস হবে। এবার আলসার যাদের আছে তাদের যদি গ্যাস হয়, তখন তা থেকে যে ব্যথাটা তৈরি হয় ভিতরে, পেটের ভিতরে, সেইটা ভয়ঙ্কর ব্যথা। হ্যাঁ, এবং সেই ব্যথাটা আপনার মনকে এবং মানসিকতাকে অত্যন্ত কাবু করে ফেলবে। শ্রীরামকৃষ্ণদেবের কী অবস্থা হয়েছিল সে আমরা সবাই জানি, গুটিয়ে ছোট্ট হয়ে গিয়েছিল মৃত্যুর সময়। বিবেকানন্দ খেতে ভালোবাসতেন। এবার এই 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 যে তথ্যটা আমি দিলাম, সেই তথ্যটি আমি পেয়েছি আহারে অনাহারে বিবেকানন্দ নামে একটি বই থেকে। বইটি লেখা মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাঁর ছদ্মনাম শঙ্কর। এবার আসুন প্রণালীটি তৈরি করে দেখা যাক। শুরু করছি মাংসের জল ফ্রাই। এখানে আমরা শুয়োরের মাংস ব্যবহার করছি। শুয়োরের মাংসে যেহেতু মেদ বেশি থাকে, ফ্যাট বেশি থাকে, সেহেতু আমি শুয়োর মাংসটা প্রেফার করেছি। এবার আপনারা এখানে পাঁঠা, গরু, ছাগল, মোষ, মুরগি, খাসি, সব কিছু যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন, এখানে কোনো বাছ বিচার নেই। সঙ্গে যদি মনে করেন সামান্য সবজিও দিতে পারেন, যেমন ধরুন আমি দেবো পেঁয়াজ পাতা, রসুন পাতা ইয়ে করে আপনার কেটে, এবং তার সঙ্গে আপনার এই যে এই দেখুন এখানে রয়েছে কড়াইশুঁটি, আর এই হচ্ছে আমার বাটা গরম মশলা। বাটা নয়, এটা হচ্ছে গুঁড়ো করা গরম মশলা। গুঁড়ো করা গরম মশলা মানে এখানে আমরা দিয়েছি দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, স্টার অ্যানিস, ব্যাস এই চারখানা। এবার আমরা আভেন চালু করছি। এই আভেন চালু করলাম, দেখুন আভেন এখন অন হয়েছে। এই চালু হলো 1100 ওয়াট দেখছেন রয়েছে। এই হচ্ছে আপনার মিনিমাম টেম্পারেচার। প্রথমে আঁচটাকে বাড়িয়ে নেবেন এবং তারপরে এই মিনিমাম টেম্পারেচারে দিয়ে দেবেন অন্তত পক্ষে 1100 ওয়াট, যদি আপনি
ইয়েতে করেন, মানে আপনার ইলেকট্রিক ওভেনে করেন, এবং যদি গ্যাসে করেন তাহলে একেবারে সব থেকে বেশি রেগুলেটর যেন থাকে, সব থেকে বেশি মাত্রায় যেন রেগুলেটর থাকে, মানে বেশি তাপে শুরু হবে রান্না। এবার জল ফুটতে শুরু করলে কতক্ষণ করে সেটা দেখতে হবে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। তারপরে আমরা দেবো হচ্ছে প্রথমে রসুন পাতা, পেঁয়াজ পাতা, এবং তারপরে আপনার কড়াইশুঁটি আর মশলা, গরম মশলা গুঁড়ো, এই দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। তারপরে 2 ঘন্টা সময় নষ্ট করব। মাঝে মাঝে দেখে নিতে হবে জলটা মরে গেছে কিনা, জলটা শুকিয়ে গেছে কিনা, জল যেন না শুকিয়ে গিয়েছে, এইটা ব্যাস। তারপর ঢাকা খুলে শেষ করে দেবো মাংস। সামান্য জল থাকবে, আর সেই জলের মধ্যে মাংসের ফ্যাট, মাংসের মেদ, চর্বি ইত্যাদি ইত্যাদি মিশে, মাংসের রস এসব মিশে দেখবেন জিনিসটা অনেক থকথকে হয়ে গেছে। দেখাবো শেষে যখন শুরু করবো, শেষ করবো, এরপরে জাস্ট চাপা দিয়ে দিই, আর কিছু না। দেখাবো মাংসগুলো যখন মশলাগুলো দেবো, সবজিগুলো দেবো, দেখাবো। তারপরে আবার আপনার যখন শেষ করবো তখন দেখাবো রঙটা কেমন হলো। দেখুন রান্নায় কিন্তু আস্তে আস্তে জলটায় রং ধরেছে, সাদাটে হয়ে গেছে। এইবার আমরা পরপর মিশিয়ে দেবো। প্রথমে গুঁড়ো গরম মশলা, এই গুঁড়ো গরম মশলা এই দিয়ে দিলাম। এরপর কড়াইশুঁটি, ঢালা হলো। এবারে পেঁয়াজ পাতা, রসুন পাতা, রান্নাটা এই মুহূর্তে এরকম দেখতে হচ্ছে। দেখুন আরও দিচ্ছি সামান্য কিছু যা বাকি আছে। দেওয়ার কিছুই নয়, সামান্য গন্ধ হবে, হালকা একটা সুন্দর গন্ধ হবে, পেঁয়াজ পাতা রসুন পাতার গন্ধ, আর তার সঙ্গে গরম মশলার গন্ধ। গরম কিন্তু হচ্ছে না, জিনিসটা ভারী হচ্ছে না, জলেই হচ্ছে, কিন্তু আর কিছু মেশানো হয়নি। আর এইবার দেবো সামান্য নুন, আগে থেকেই দিয়ে দেবো শুরুতেই। এই নুনের কৌটো, আমাদের সেই রক সল্ট, হয়ে গেল নুন, এর থেকে বেশি আর লাগবে না, বন্ধ। এবার একটু নেড়ে নিতে হবে। এই খুন্তি এই নাড়া শুরু হলো, দেখুন যাতে মশলা আর নুন ভালো করে মিশে যায়, তার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশে যায় সব কিছুর সঙ্গে। এই যে নাড়ানো হচ্ছে, এই নাড়ানোতে কিন্তু নাড়ানো দেখুন আবার অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, যে নাড়ানো হচ্ছে, এই নাড়ানোতে কিন্তু
মিশ্রণটা ভালো করে আরও ঘেঁটে যায়, জলের মধ্যে ছড়িয়ে পড়ে। দেখবেন মাংস যেন কোনো মতেই উপরে না ওঠে জলের উপরে। এইবারে এই চাপা দিয়ে বন্ধ, ব্যাস। আর কিছু করণীয় নেই, চাপা দিয়ে বন্ধ, আর কিচ্ছু করণীয় নেই। এবারে সব কিছু রাখুন, রেখে আপনি মনের মতন কাজ করুন উপস্থিত। আগামী 2 ঘন্টায় এই মাংস তৈরি হয়ে যাবে। করে দেখেন, করে দেখতে পারেন, ভালো লাগলে জানাবেন। এবং আমার এই চ্যানেল ঘোষণা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, গ্রাহক হন, মন্তব্য করুন এবং ভাগ করে নিন, শেয়ার করুন। আর কিছুই নয়, কেবল এই পুরনো প্রায় ভুলে যাওয়া রন্ধন প্রণালীটি জানাবার জন্যই এই রেসিপি এবং এই রান্না করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। করে দেখেন, করে দেখতে পারেন, ভালো লাগলে জানাবেন। এবং আমার এই চ্যানেল ঘোষণা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, গ্রাহক হন, মন্তব্য করুন এবং ভাগ করে নিন, শেয়ার করুন। আর কিছুই নয়, কেবল এই পুরনো প্রায় ভুলে যাওয়া রন্ধন প্রণালীটি জানাবার জন্যই এই রেসিপি এবং এই রান্না করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন।